প্লট দুর্নীতির ৬ মামলায় শেখ হাসিনা ও তার পরিবারের ৭ সদস্য সহ ২৭ জনের বিচার শুরু হয়েছে। সকালে ঢাকা বিশেষ জজ আদালতের বিচারক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। আদালতে কোনো আসামি হাজির না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মামলায় অভিযুক্ত শেখ হাসিনা পরিবারের সদস্যরা হলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক। দুদকের আইনজীবী জানান, আসামিরা উপস্থিত না হলে তাদের অনুপস্থিতিতে বিচার কাজ চলবে। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের মামলার সাক্ষ্য গ্রহণ ১১ আগস্ট, রেহানার পরিবারের মামলার সাক্ষ্য গ্রহণ ১৩ আগস্ট। পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠার প্লট বরাদ্দে অনিয়ম ও জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগ শেখ পরিবারের সদস্যদের বিরুদ্ধে। রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের এই প্লট পাইয়ে দিতে প্রভাব বিস্তার করেন। এতে সহায়তা করেন গৃহায়ন ও গণপূর্ত এবং রাজুকের বেশ কয়েকজন কর্মকর্তা। মৃত্যুদণ্ডের সাজা যেখানে আছে সেইখানে অর্থাৎ স্টেট ডিফেন্স দেওয়া হয়, রাষ্ট্র তাদেরকে প্রতিপক্ষ হয়ে কাজ করে। কিন্তু যেহেতু এইখানে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন, আর তার নিচে 7 বছর, 10 বছর, 3 বছর, 4 বছর আছে, এখানে সেই সুযোগ নেই, আইনগত কোনো সুযোগ নেই, তার পক্ষে কেউ দাঁড়ানোর কোনো সুযোগ নেই। তাকে এসে সারেন্ডার করতে হবে, জামিন নিতে হবে এবং অথবা ফেস করতে হবে, মামলা ফেস করতে হবে। জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই যোদ্ধারা। সকাল 10:30টার দিকে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন তারা। এতে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। জুলাই যোদ্ধারা বলছেন, এখনও জুলাই সনদ না হওয়ায় আহত ও শহীদ পরিবারের সদস্যরা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন। বারবার দাবি জানানো হলেও কোনো অগ্রগতি হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জুলাই সনদের দাবি পূরণ না হলে শাহবাগ ছেড়ে কেউ যাবে না বলেও জানান তারা। এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। আমাদের ভাইয়েরা যারা শহীদ হয়েছে তারা অনেক কষ্ট করে জীবন দিয়েছে, তাদের এই বিনিময়ে, এই রক্তের বিনিময়ে আমরা এই জুলাই সনদ না নিয়ে আমরা শাহবাগে মোড় ছাড়ছি না। এটা হচ্ছে রাষ্ট্রের প্রতি আমাদের অনুরোধ, জুলাই সনদে এই 3টা ধারা অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। সর্বোচ্চ 24 ঘন্টা যেহেতু আমাদের সময় দেওয়া ছিল যে এই জুলাই মাসের মধ্যে আমাদের দেওয়া হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি জুলাই মাস পার হয়ে যাচ্ছে। এই বিক্ষোভ কর্মসূচির বিষয়ে সবশেষ তথ্য জানাতে এই মুহূর্তে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, ঘণ্টাখানেক আগেও আপনার সাথে কথা হচ্ছিল, তখন বৃষ্টি ছিল, যার ফলে আন্দোলনকারীরা রাস্তা থেকে সরে গিয়েছিলেন। এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন, আর কোনো পক্ষ থেকে কোনো আশ্বাস পাওয়া গেল কিনা? দেখুন, বৃষ্টির কারণে এখানে যারা অবস্থান করছিলেন তাদের বেশ খানিকটা ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। বলতে তারা মেট্রো রেলের নিচে অবস্থান নিয়েছিলেন। এরপরে আবার বৃষ্টি থেমে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগের যে জায়গাটিতে বেলা 10:30টা থেকে তারা অবস্থান নিয়ে তাদের যে দাবিগুলো তুলে ধরছিলেন, বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন, সেই জায়গায় আবার ফিরে এসেছেন। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আবার ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে। তবে এই বৃষ্টি খুব একটা তাদের যে অবস্থান কর্মসূচি, তাদের যে বিক্ষোভ, তাদের যে আন্দোলন, তা আসলে দমাতে পারছে না। আমরা এখানে যারা অবস্থান করে আছে তাদের কাছ থেকে এখন পর্যন্ত যেটি আসলে শুনতে পাচ্ছি যে সকাল থেকে তারা এখানে অবস্থান করছেন, তবে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো আশ্বাস তাদের এখনো আসেনি। তারা বলছেন যে বিগত অনেক মাস ধরে তারা জুলাই সনদ এবং জুলাই সমাবেশে মানববন্ধন করছেন, কিন্তু তাদের কোনো কিছুতে আসলে সরকার কর্ণপাত করছিল, টালবাহানা করছে, যে কারণে তারা এখন চাচ্ছেন যে যতক্ষণ না পর্যন্ত সুনির্দিষ্ট কোনো ঘোষণা না। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের শেষ দিনের সংলাপ চলছে। ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপের সূচনা বক্তব্যে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, আজই আলোচনা শেষ হবে, তারপরে জুলাই সনদের চূড়ান্ত খসড়া তৈরি হবে। সনদের পটভূমি খসড়া দেয়া হয়েছে, সেগুলোর ওপর দলগুলোর সংশোধন নিয়ে কাজ করছে কমিশন। আলোচনার মধ্য দিয়ে চূড়ান্ত খসড়া তৈরি করে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। সেখানে দলগুলো স্বাক্ষর করবে।
বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা করবে দলগুলো। আজ যেভাবেই হোক আলোচনা শেষ হবে। রাষ্ট্রপতি নির্বাচন, ক্ষমতা ও দায়িত্ব, তত্ত্বাবধায়ক সরকার সহ 7টি বিষয়ে আজ আলোচনা হবে। অন্যান্য বিষয়ের মধ্যে আছে উচ্চকক্ষ গঠন ও নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রের মূলনীতি, সরকারি কর্ম কমিশন, দুদক, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান। আজকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আজকে এই বিষয়গুলো নিষ্পত্তি করেই আমরা এই পর্বের সমাপ্তি টানব। আমরা আশা করি আজকে সন্ধ্যা রাত যখনই হোক আমরা নিঃসন্দেহে এই জায়গায় পৌঁছতে পারবো। আমি মনে করি যে খুব বেশি সময় লাগবে না। ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের এই মুহূর্তে বিরতি চলছে। এই মুহূর্তে বক্তব্য রাখছেন এনসিপির আখতার হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। কারণেই আমরা আসলে উচ্চকক্ষে এবং নিম্নকক্ষের ধারণার কথা বলেছি। মোটা দাগে যখন নিম্নকক্ষে কোনো একটা জিনিস পাশ হয়ে যায় সে বিষয়টা আর কোথাও আলোচিত হয় না, সেটা একটা আনচেকড অবস্থায় থাকে। সেক্ষেত্রে যখন উচ্চকক্ষে আরো অনেকগুলো দলের প্রতিনিধিদের কাছে সেটা রিপ্রেজেন্টেড হবে, সেখানে আলোচিত হবে, সেক্ষেত্রে বাংলাদেশে বর্তমানে যে রাজনীতি, হানাহানি, মারামারি, কাটাকাটি, এই রাজনীতির বাইরে গিয়ে আমরা আসলেই একটা পরিশীলিত পন্থায় আইনের বিষয়গুলো, বিধিবিধানের বিষয়গুলো, যে বিষয়গুলো সংসদে পাশ হওয়ার মতো এবং সেই বিষয়গুলো যে জনগণের দৃষ্টিসীমার বাইরে থেকে পাশ হয়ে যায়, সেটা একটা জনপরিষদের আলোচনার জায়গা তৈরি হবে এবং বৈধ পন্থাতেই আইনগত ভিত্তির মধ্য থেকেই সংসদের উচ্চকক্ষে বিভিন্ন দলের প্রতিনিধিরা এই আইনগুলোকে তারা আরো বেশি করে সমৃদ্ধ করার একটা সুযোগ পাবেন। মোটা দাগে বাংলাদেশের মানুষেরা এক দল দুই দল তাদের মধ্য দিয়ে পরিচালিত না হওয়ার জায়গা থেকে আমরা অনেকগুলো দল তাদের সন্নিবেশের মধ্য দিয়ে দেশটা পরিচালিত হবে। গণতন্ত্রের একটা অবাধ চর্চা হবে। আমরা একটা ডায়ালগ নির্ভর, আমরা একটা পলিসি নির্ভর একটা দেশ আমরা বিনির্মাণ করতে পারবো। সেই আকাঙ্ক্ষার জায়গা থেকেই উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের কথা আমরা বলেছি। এবং উচ্চকক্ষে যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে অনেক দলের প্রতিনিধিদের অংশগ্রহণ থাকবে, অনেক বেশি মানুষের সেখানে আমরা সম্মিলন ঘটাতে পারবো। ধন্যবাদ সকলকে। আমরা সরাসরি ছিলাম ফরেন সার্ভিস একাডেমিতে। চলে যাচ্ছে পরের প্রসঙ্গে। যেসব বিষয়ে ঐকমত্য হয়নি সেগুলো বাদ দিয়ে মৌলিক বিষয় সংস্কার করে ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। জুলাই আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি জানান। ফখরুল বলেন, ক্ষমতায় যেতে নয়, জনগণের ক্ষমতা ফিরিয়ে দিতেই নির্বাচন দরকার। জুলাইয়ের চেতনা ছিল মানুষের অধিকার নিশ্চিত করা, তাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। বলেন, বিএনপি অভ্যুত্থানের পর 3 মাসের মধ্যে নির্বাচন চেয়েছিল, যা নিয়ে সমালোচনা হয়। 1 বছর পরও হতাহতদের সঠিক তালিকা ও পুনর্বাসন করতে না পারায় ক্ষোভ জানান ফখরুল। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সব অসমাপ্ত কাজ শেষ করা হবে। রাজনৈতিক দলগুলোকে কাদা ছোঁড়াছুড়ি না করে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান মির্জা ফখরুল। যে মৌলিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সমাধান করে আমার মনে হয় অতি দ্রুত যে নির্বাচনের একটা মোটামুটি ধারণা পাওয়া গেছে আমাদের লন্ডনের তারেক রহমান সাহেব এবং আমাদের প্রধান উপদেষ্টার সবার মধ্য দিয়ে, যে ফেব্রুয়ারি মাসের মধ্য সময়ে আপনার নির্বাচনটা হবে। শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পেলেও বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে দেশটি শেষ পর্যন্ত কত হারে শুল্ক আরোপ করবে তা এখনও নির্ধারিত হয়নি। আজ এ বিষয়ে শেষ দিনের আলোচনায় বসবেন 2 দেশের প্রতিনিধিরা। তবে শেষ দিনের আলোচনায় যুক্তরাষ্ট্রের ঘোষিত শুল্ক হার কমানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে আশা করছে বাংলাদেশের প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং 2 সচিব। আর যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্বে আছেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ইউএসটিআর এর সাথে বাংলাদেশ সময় মঙ্গলবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত প্রথম দিনের আলোচনা হয়। দ্বিতীয় দিনের আলোচনা চলে বুধবার সন্ধ্যা 7টা থেকে রাত 3টা পর্যন্ত। এ
এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর উত্তরা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিজিএমইএ এর সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান। জনাব ইনামুল হক খান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে যুক্তরাষ্ট্রে তো শুল্ক কমানোর বিষয়ে আলোচনা চলছে, আজ শেষ দিনের বৈঠক। এর আগে প্রথম দিনের বৈঠক শেষে জানানো হয় যে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পাওয়া গেছে এবং বাংলাদেশ বেশ আশাবাদী। আপনার মতামত জানতে চাই এই বিষয়ে। আমরা ফ্রম বিজিএমই আমরা সবাই এই ব্যাপারে আমরা ফলো করছি এবং প্রথম দিকে যেমন একটা উৎকণ্ঠা ছিল, এখন আমাদের উৎকণ্ঠাটা অনেকটা কেটে গেছে। আমরা এখন মনে করি যে একটা খুব পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে এবারের আলোচনায়। এবং এবারে আলোচনায় দ্বিতীয় দফা আলোচনার পর গভর্নমেন্ট কিন্তু অনেক প্রিপারেশন নিয়েছিল, খুব ভালো একটা প্রিপারেশন নিয়েছে, আমাদের সাথে কথা বলেছে, স্টেক হোল্ডার সবার সাথে কথা বলেছে। এবং সর্বোপরি আমরা দেখলাম যে টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন থেকে রাসেল সাহেব প্রেসিডেন্ট, উনি 3 সদস্যের একটা ডেলিগেশন নিয়ে উনিও আছেন সেখানে। তো উনি আলোচনায় কতটুকু থাকবেন বা যোগ দিবেন সেটা জানি না, তবে এটা মনে করি যে আমাদের ব্যবসায়িক সম্প্রদায়ের প্রতিনিধিত্ব সেখানে আছে। এবার কিন্তু দীর্ঘ আলোচনা করে ওনারা গেছেন এবং যাওয়ার পরে একটা প্রিপারেশন ছিল। কি প্রিপারেশন ছিল? প্রিপারেশন ছিল যে আমরা বোয়িং, একটা খুবই একটা বড় একটা প্রস্তাব, আমরা 25টা বোয়িং কিনবো বলে আমরা প্রতিশ্রুতি দিয়েছি, হুইচ ইজ আ ভেরি বিগ কমিটমেন্ট। এরপরে ধরেন আমরা গম কিনবো, অনেক বিপুল মানে অনেক গম কিনবো। এরপরে আমরা কটন কিনবো আমেরিকা থেকে, সোয়াবিন তেল কিনবো। এই সমস্ত জিনিস যদি আমরা কিনি তাহলে আমাদের শুল্ক যে আমাদের যে ট্রেড ডিফারেন্সটা আছে 6.2 বিলিয়ন, ওই ডিফারেন্সটা আমরা অনেকাংশ কমিয়ে নিয়ে আসতে পারবো আমরা আশা করছি। তো এই সমস্ত কমিটমেন্ট গুলো ভেরি ভেরি পজিটিভ একটা আমাদের সিগন্যাল দিচ্ছি আমরা বাংলাদেশ থেকে। অ্যান্ড অলসো আমাদের সাথে কিন্তু রাশিয়ার সাথে অথবা চায়নার সাথে ওরকম কোনো সম্পর্ক নাই যেটা আমেরিকা ডিস্টার্ব হবে। তো যেহেতু ইন্ডিয়ার সাথে রাশিয়ার একটা সম্পর্কের কারণে ইন্ডিয়া একটু কঠিন হয়ে গেছে ওদের ট্যারিফটা, ওরা 25% তারা ট্যারিফ তাদের উপর আরোপিত হয়েছে। হচ্ছে আমরা মনে করি যে ইন্ডিয়ার সাথে রাশিয়ার সম্পর্কের কারণে, এবং এছাড়া আরো কিছু পেনাল ক্লজ তারা দিবে বলেছে ইন্ডিয়াকে। তো আমাদের যেহেতু এসব কিছু নাই এবং আমরা অনেক বড় কমিটমেন্ট করেছি, বিভিন্ন জিনিস আমরা কিনবো, কিনে ট্রেড ডিফারেন্সটা অনেকাংশে কমিয়ে নিয়ে আসবো আমরা আশা করি। তো সেই কারণে আমরা আশা করতেই পারি যে ভালো একটা ডিল আমরা পাবো, এবং এই ডিলটা আমরা 15 থেকে 20% মধ্যে থাকবে। আশাবাদী, কিন্তু ট্রাম্প প্রশাসন দ্বিতীয় মেয়াদে যে ধরনের সিদ্ধান্ত নিচ্ছে বেশ আনপ্রেডিক্টেবল। সেক্ষেত্রে কোনো কারণে যদি যুক্তরাষ্ট্র শুল্ক না কমায়, অর্থনীতিতে কি ধরনের প্রভাব পড়তে পারে বাংলাদেশের অর্থনীতিতে? বর্তমান যে শুল্কটা ডিক্লেয়ার যেটা আছে সেটা 35%, ওই যে এটা তো 35% যদি হয় তাহলে আমাদের শুল্কতে আমাদের ব্যবসায় ধস নামবে, এটা তো একেবারে কনফার্ম। তবে ওটা যেহেতু ছিল টেম্পোরারি, এরপরে সব দেশে কিন্তু চেঞ্জ হয়েছে অলরেডি। সাউথ কোরিয়াতে, মানে আমরা গতকালকে খবর পেলাম রাতে, সাউথ কোরিয়াতে ওরা 15% তারা ট্যারিফ আরোপিত হয়েছে, এবং সাউথ কোরিয়া কিন্তু বিপুল ইনভেস্টমেন্ট করবে আমেরিকাতে সেটা বলেছে। তো ইট ইজ আ গুড সিগন্যাল, সাউথ কোরিয়াকে এটা দেওয়া হলো। জাপান অলরেডি 15% হয়ে গেছে, ইন্দোনেশিয়া হ্যাজ 19%। সো এর মাঝে শুধু একমাত্র ইন্ডিয়া এই 20% উপরে গেল। তো ইন্ডিয়া যেহেতু আমেরিকার সাথে সম্পর্ক কিছু টানাটাপড়েন চলছে, রাশিয়ার সাথে তাদের অত্যন্ত ভালো সম্পর্ক, যেটা আমেরিকা খুব ভালো চোখে দেখছে না। তো সেই কারণে ইন্ডিয়ার উপরে এই শুল্কটা 25। তো আমরা মনে করি আমাদের সাথে যে সম্পর্ক প্লাস আমাদের যে কমিটমেন্ট, আমরা অনেক জিনিসপত্র কিনবো আমেরিকা থেকে। আমাদের ছোট্ট একটা দেশ, আমাদের দেশে কিন্তু অত ক্যাপাসিটি নাই বাইং করার, তারপরেও কিন্তু আমাদের সর্বোচ্চ ক্ষমতা আমরা যতটুকু আছে আমরা আমেরিকা থেকে কেনার, আমরা তাই কিনবো, এবং আমরা এই কারণে আমরা আশাবাদী হতেই পারি। জি, জনাব এনামুল হক, আরেকটি বিষয় জানতে চাই যে পোশাক রপ্তানির উপর নির্ভরতা কমাতে আগামীতে বাংলাদেশের কি করা উচিত বলে আপনি মনে করেন, যাতে এই ধরনের ঝুঁকি থেকে বাংলাদেশের অর্থনীতিকে রক্ষা করা সম্ভব হয়? এটা অনেক বড় ব্যাপার, কারণ আমি মনে করি যে প্রেসিডেন্ট ট্রাম্প, ওনারকে খুশি করা ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। উনি যে কখন উনি রাগ হয়ে যাবেন বা কখন কি হবেন সেটা আমরা কিন্তু কেউ জানি না। সেই কারণে আমাদের প্রিপারেশন থাকবে, আমাদের নর্মাল বিজনেসের জন্য যেটা ব্যবসা কম্পিটিটিভ, আমরা ভালো একটা প্রাইস দিব, আমরা ভালো একটা কোয়ালিটি দিব, আমরা অন টাইম শিপমেন্ট করব, আমাদের যা করণীয় আমরা এগুলো করব। আর গভর্নমেন্ট কি করবে? গভর্নমেন্ট বাণিজ্য ঘাটতি কমানোর জন্য গভর্নমেন্ট বেশ কিছু জিনিস কিনবে। আমরা গম কিনবো, বিভিন্ন জিনিস কিনবো, আমরা অলরেডি বলেছি। তো আমরা এই সবাই যদি বাজার ধরার পরিকল্পনাও নিশ্চয়ই রয়েছে এর মধ্যে। যদি ইন কেস যদি আমাদের ব্যবসা সত্যি যদি আমেরিকাতে আমরা চ্যালেঞ্জের সম্মুখীন হই, তখন আমরা বিকল্প বাজারে চলে যাব, এবং বিকল্প বাজারে আমাদের সিগন্যাল খুবই ভালো। আমরা ভালো প্রবৃদ্ধি অর্জন করেছি। অস্ট্রেলিয়া, জাপান, ব্রাজিল আছে, সৌদি আরবিয়া আছে, ইউনাইটেড আরব এমিরেটস আছে, চিলি আছে, এরকম দেশে আমাদের ভালো প্রবৃদ্ধি হচ্ছে অলরেডি। বাজার কিন্তু রেডি, আমরা কিন্তু খুব দ্রুত আমরা এখানে বাজার বাড়ানোর সক্ষমতা অর্জন করব। এবং অলরেডি আমরা একটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে সৌদি আরবিয়াতে আমাদের 58% প্রবৃদ্ধি হয়েছে,
হুইচ ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং, এবং এটা একটা চেঞ্জ, অ্যাটিটিউড চেঞ্জের আমরা খেয়াল করছি। ইনামুল হক খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে বেশ কিছু আশার খবর জানা গেল। পরিবর্তনশীল ভূ রাজনীতি, প্রাকৃতিক বিপর্যয় ও নতুন জাতীয় চ্যালেঞ্জ মোকাবেলায় ক্যাপস্টোন কোর্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে স্ট্র্যাটেজিক লিডারশিপ প্রশিক্ষণ কোর্স ফেলোদের সনদ প্রদানের সময় এই মন্তব্য করেন তিনি। কোর্সে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, সরকারি ও বেসরকারি সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা, কূটনীতিক, সাংবাদিক এবং ব্যবসায়ী প্রতিনিধি সহ ৪৫ জন ফেলো অংশগ্রহণ করেন। বিকালে চলতি অর্থবছরের প্রথম ৬ মাসের জন্য মুদ্রানীতি ঘোষণা করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বড় ধরনের কোনো পরিবর্তন ছাড়া এবারও সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে। এবার মুদ্রানীতিতে গুরুত্ব পাচ্ছে মূল্যস্ফীতি, এজন্য ১০% নীতি সুদহার পরিবর্তন হচ্ছে না। আগামী ৬ মাস ব্যাংক ঋণের সুদহার কমার আশা নেই। এছাড়া ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯%, ফলে এবারও উপেক্ষিত থাকছে বেসরকারি বিনিয়োগ খাত। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ৬.৪%। তাই দীর্ঘদিন ধরে নীতি সুদহার কমানোর দাবি করে আসছেন ব্যবসায়ীরা। যদিও এবার মুদ্রানীতিতে বেসরকারি বিনিয়োগ নয়, বরং মূল্যস্ফীতিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সেবার বিপরীতে শুল্ক বাড়ানোর প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। নতুন প্রস্তাবে প্রতি সেবার বিপরীতে গড়ে 40% পর্যন্ত শুল্ক বাড়াতে চায় বন্দর কর্তৃপক্ষ। তবে ব্যবসায়ীরা বলছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এ ধরনের সিদ্ধান্তে বিপাকে পড়বেন তারা। দেশের জলসীমায় পণ্য নিয়ে কোনো জাহাজ আসলে সেটিতে প্রায় 56 ধরনের সেবা দেয় বন্দর কর্তৃপক্ষ। এসব ভিন্ন ভিন্ন সেবার জন্য আলাদা ট্যারিফ আদায় হয়। এবার তা বাড়াতে প্রস্তাব পাঠানো হয় অর্থ মন্ত্রণালয়ে। অনুমোদনও পেয়েছে সেই প্রস্তাবটি। বাকি প্রক্রিয়া শেষে গেজেট প্রকাশের পর তা কার্যকর হতে পারে। ২০০৮ সালে 5টি খাতে ট্যারিফ বাড়ায় বন্দর কর্তৃপক্ষ। বাকি খাতে আদায় হচ্ছে 1986 সালে নির্ধারিত হারে। 2013 সালে উদ্যোগ নিয়েও ট্যারিফ বাড়ানো যায়নি। সব কিছুরই তো ব্যয় বেড়েছে, বন্দর পরিচালনা ব্যয় পূর্বের তুলনায় অনেক বেড়েছে, সুতরাং এটাকে একটু অ্যাডজাস্ট করার প্রয়োজন। তা আমরা এটা অ্যাকচুয়ালি বাড়াচ্ছি সেটা না, এটা হচ্ছে অ্যাডজাস্ট করা হচ্ছে। নতুন প্রস্তাবনায় 18টি খাতে ট্যারিফ বাড়ছে 60%-এর বেশি। 17টিতে 20 থেকে 59% এবং 19টিতে বাড়ছে 20%। ডলারের মূল্য বৃদ্ধি, আমদানি ব্যয় ও চাহিদা সংকটের মধ্যে এই ধরনের উদ্যোগ অযৌক্তিক বলছেন ব্যবসায়ীরা। বিভিন্ন চার্জেস ইম্পোজ করলেই এখানে ক্ষতিগ্রস্ত হবে। দেশের সামগ্রিক অবস্থা চিন্তা করে ব্যবসায়ীদেরকে নিয়ে কাজ করতে হবে। সবসময় বন্দরে বিভিন্ন রেন্ট বাড়াবে, চার্জ বাড়াবে, ভ্যাট বাড়াবে, ট্যাক্স বাড়াবে, ইটস নট গুড। স্বাভাবিকভাবে আমি ব্যবসায়িকভাবে পিছিয়ে যাব, কারণ আমার বন্দরটা একটু এক্সপেন্সিভ হবে, কস্টলি হবে। কস্টলি হলে স্বাভাবিকভাবে কাস্টমারদের উপর একটা চাপ আসবে। আমরা যারা বিজনেস করি আমাদেরও কস্ট অফ ডুইং বিজনেস বাড়বে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য না আর কি। আমার মনে হয় যারা স্টেক হোল্ডার, চট্টগ্রাম বন্দরকে ঘিরে যারা কাজ করে, তাদের সাথে বসে এই বিষয়গুলো একটু রিজলভ করা উচিত। এরই মধ্যে গত সপ্তাহে কন্টেইনার হ্যান্ডলিং চার্জ বৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশন, বিগডা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। লালমনিরহাটে তিস্তার পানি কমায় ঘরবাড়িতে ফিরতে শুরু করেছে মানুষজন। পরিস্থিতির উন্নতি হলেও কাটেনি বানভাসী মানুষের দুর্ভোগ। অধিকাংশ ঘরবাড়ি ও রাস্তাঘাট ভেঙে গেছে। স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়ায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। তিস্তার পানি কমায় লালমনিরহাটে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির, সেই সাথে স্পষ্ট হয়ে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। তবে এখনও দুর্ভোগে দিন কাটছে তিস্তা পাড়ের 15 গ্রামের মানুষের। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। পুকুর ও ঘেরের মাঝ ভেসে যাওয়ায় দিশেহারা মৎস্য চাষিরা। ভালো পানি তো না, এটা তো খারাপ পানি। আমরা গরু ছাগল নিয়ে কোথাও যাইতে পারি না। আমাদের বন্যাতে সব মাছ চলে গেছে,
এখন যে আমরা বন্যাতে মাছ কীভাবে করবো না করবো জানে। সরকারি কোনো অনুদান এ পর্যন্ত আমরা চোখে দেখিনি, কোনো সরকারি লোক আমাদের কাছে এ পর্যন্ত পৌঁছেনি। আগামী কয়েকদিনে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 5 উপজেলায় এ পর্যন্ত 200 মেট্রিক টন চাল ও নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 200 মেট্রিক টন জিআর চাল বরাদ্দ করেছি। এফেক্টেড ফ্যামিলি দেখে দেখে আমরা তালিকা করে করে দেব। আমরা এর মধ্যেই 500 ফ্যামিলিকে বিভিন্ন চালের মধ্যে চাল দিয়েছি, শুকনো খাবার দিয়েছি। এছাড়া দুর্গত এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার ও গোখাদ্যের তীব্র সংকট। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সরবরাহ বাড়ায় চাঁদপুরে দাম কমছে ইলিশের। আকার ভেদে কেজি প্রতি 400 থেকে 500 টাকা দাম কমেছে। সুস্বাদু আর তাজা ইলিশ কিনতে দূর দূরান্ত থেকে চাঁদপুরে জড়ো হচ্ছেন ক্রেতারা। তবে নদীতে নাব্য সংকট থাকায় সাগরের তুলনায় নদীতে চাহিদা অনুযায়ী মিলছে না ইলিশ। ক্রেতা বিক্রেতার হাক ডাকে জমজমাট চাঁদপুর বড় স্টেশন মাছঘাট। 2 সপ্তাহ ধরে প্রতিদিন গড়ে 200 থেকে 400 মণ ইলিশ কেনাবেচা হচ্ছে এই ঘাটে। ভরা মৌসুমে ইলিশের সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে দামও। কেজিতে 400 থেকে 500 টাকা কমে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2200 থেকে 2300 টাকায়। 1 কেজির বেশি ওজনের ইলিশের দাম 2600 থেকে 2700 টাকা। সুস্বাদু আর তাজা ইলিশ কিনতে দূর দূরান্ত থেকে ভিড় করছেন খুচরা ও পাইকারি ক্রেতারা। মাছের পরিমাণ কম ছিল, ইদানিং তবে কিছু পরিমাণ মাছ বাড়ছে। আগে তো মাছের কেজি আসছিল 3000 টাকা, বর্তমানে অরিজিনাল চাঁদপুরের যে পদ্মার ইলিশ ওইটা হলো 2600 থেকে 2700 টাকা। এখান থেকে মাছ কেনার মেন উদ্দেশ্য হচ্ছে অথেন্টিক পিওর চাঁদপুরের মাছটা যেতে পাই, এই কারণে আমরা এখানে আসা। এই জায়গায় একটু কিছু সেফটি পাওয়া যায় আর কি, দাম কমার জন্য। তো চাঁদা থেকে জায়গা কিছুটা দাম কম আছে আর কি। এবার সাগরে গিয়ে পর্যাপ্ত ইলিশ পেয়েছে জেলেরা। তাদের দাবি প্রতি ট্রলারে 6 থেকে 11 লাখ টাকার ইলিশ পেয়েছেন। একটা নৌকা ছেড়ে গেলে প্রায় আর 10 দিন জাল বাইলে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা খরচ। এখন আমরা এই 10 দিন 8 দিন জাল বাই আল্লাহ দিলে 7-8 লাখ টাকা রুজি করছি। তবে মেঘনায় পানি কম থাকায় সাগরের ইলিশ সেখানে যেতে পারছে না, ফলে চাহিদা অনুযায়ী মিলছে না ইলিশ মাছ। তবে সরবরাহ বাড়লে দাম কম থাকে বলে জানান মাছ ব্যবসায়ীরা। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাস ইলিশের ভরা মৌসুম। তো এই ভরা মৌসুম অনুযায়ী ইলিশের সরবরাহ একদম কম। হ্যাঁ, তো আসলে যে পরিমাণ মাছ আসছে সেটা আমাদের চাহিদা অনুযায়ীও না, ভোক্তাদের চাহিদা অনুযায়ী নেই। চাঁদপুর মৎস্য গবেষণা কেন্দ্রের দাবি এবছর 3000 কোটি বেড়ে 44,000 কোটি জাটকার উৎপাদন হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নোয়াখালী সদরে জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বাঁধ কেটে পানি নিষ্কাশনে অভিযান চালিয়েছে প্রশাসন। সকাল থেকে সদর উপজেলা সহকারী কমিশনার শাহনেওয়াজ তানভীরের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। সেনাবাহিনী, আনসার ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের 2টি ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় পানি উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদের মালিকানাধীন খালের ওপর গড়ে তোলা স্থাপনা ও বাঁধ অপসারণের পাশাপাশি খালে জমে থাকা ময়লা আবর্জনাও অপসারণ করা হয়। উপজেলার সবগুলো খাল দখলমুক্ত না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। এছাড়া অবৈধ স্থাপনা নির্মাণকারীদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে একই অপরাধ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। নেত্রকোনার হাওড়াঞ্চলের 4 উপজেলার 7টিরও বেশি নৌঘাটের বেহাল দশা। যাত্রীদের জন্য নেই ছাউনি, নিরাপদে ওঠা নামার ব্যবস্থা সহ নাগরিক সুবিধা। এতে বেশি দুর্ভোগে পড়েন শিশু, রোগী ও বয়স্করা। ঘাট সংস্কার ও আধুনিকায়নের দাবি যাত্রী ও নৌকা চালকদের। এদিকে সমস্যা সমাধানে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। নেত্রকোনার হাওড় অঞ্চল, মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি ও কলমাকান্দায় রয়েছে 115 কিলোমিটারের নৌপথ। বর্ষায় হাওড় পাড়ের প্রায় 7 লাখ মানুষ চলাচল করে এইসব নৌরুটে। স্থানীয়দের দাবি, নৌপথটির 60টিরও বেশি ঘাটে নেই যাত্রীদের পর্যাপ্ত সুবিধা। ঘাটগুলোতে নৌযানে যাত্রী ওঠা নামার সুব্যবস্থা না থাকায় রোগী, বয়স্ক মানুষসহ যাত্রীরা পড়েন বিড়ম্বনায়। যাত্রী ছাউনি না থাকায় রোদ ও বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন তারা। এছাড়া নৌকায় ওঠা নামায়ও প্রায় ঘটছে দুর্ঘটনা। অনেক সময় পিছলাকায় পড়ে যায়, কিন্তু তারপরও আমরা একটা অসুবিধার মধ্যে আছি। আমাদের ভালো ঘাট নেই। হ্যাঁ, নৌকাগুলা যে ভিড়াইবো, মানে উঠতে অনেক সমস্যা। অনেক সময় নৌকা ওঠার সময় আমরা পড়ে যাই।
নৌঘাটগুলোর আধুনিকায়নের পাশাপাশি নিরাপদ যাতায়াতে সরকারের পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। যাত্রী ছাউনির ব্যবস্থা করে বা একটা বাথরুমের ব্যবস্থা করে বা আমরা দেখা যাইতেছে যে আয়রন মুক্ত পানি ব্যবস্থা করে তাহলে অনেক জনসাধারণের লেগে অনেক উপকারে আসে। নৌঘাটের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। যাত্রী ছাউনি আমরা এটা করে দিতে পারবো, জেলা পরিষদ থেকে আমরা যাত্রী ছাউনির ব্যবস্থা করতে পারবো। কিন্তু যেটা আপনার ওয়াশ ব্লকের কথা বলছেন, ওয়াশ ব্লকটা আমরা করে দিতে পারবো, কিন্তু এখানে তো মানুষ মুভমেন্টের উপরে থাকে। এই মুভমেন্ট অবস্থায় যদি ওখানে ওয়াশ ব্লক বা ওয়াশ বাথরুম দেওয়া যায় আমরা অবশ্যই দেব। নেত্রকোনার হাওড় অঞ্চলের মানুষের যাতায়াত এবং পণ্য পরিবহনে এই নৌপথগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব নৌপথে চলাচল করে অন্তত 2000 যাত্রীবাহী নৌযান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের বিরতিহীন সংবাদ দুপুরে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।